কি প্রশ্নের উত্তরটা পেলে না? একজন কিন্তু প্রশ্নের উত্তরটা পেয়ে আমাকে জানিয়ে দিয়েছে। হুগলি জেলার মগরা অঞ্চলের বাগাটি শিবচন্দ্র ব্যানার্জি হাই স্কুলের ছাত্রী, দশম শ্রেণীর ছাত্রী সৃজিতা নাথ, সে কিন্তু উত্তরটা খুব তাড়াতাড়ি বলতে পেরেছে। আমি খুব আনন্দিত হয়েছি। সৃজিতাকে অনেক অভিনন্দন। খুব ভালো করে পড়াশোনা করো এবং সঙ্গে থাকো। এরপরে আমি আরও অনেক প্রশ্ন আনবো, সেই প্রশ্নগুলোরও তোমরা সবাই মিলে উত্তর দেওয়ার চেষ্টা করো এবং তোমাদের নাম আমি ঘোষণা করব, পরের ভিডিওতে আমি ঘোষণা করব। আজকের চ্যাপ্টারটা তাপের ঘটনাসমূহ, সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে চলে এসেছি। চ্যাপ্টারটা ভালো করে মন দিয়ে শুনবে, কারণ আজকের চ্যাপ্টারটা থেকেই কালকে আমি আবার একটা এরকম প্রশ্ন করব, যে প্রশ্নটা খুব সুন্দর করে ভেবে উত্তর দিতে হবে। ঠিক আছে, আজকে চ্যাপ্টারটা ভালো করে পড়ো। আর হ্যাঁ, সৃজিতা যে প্রশ্নের উত্তরটা দিয়েছে সেই উত্তরটাও আজকে আমি বলে দেবো, সঙ্গে থাকো। আজকে তোমাদের 4 নম্বর চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। 4 নম্বর চ্যাপ্টারের নাম তাপের ঘটনাসমূহ। তো তাপে কি ঘটনা ঘটায় সেটা আমরা একটু পরে দেখছি। তার আগে আমরা এই তাপ নিয়ে আমরা কি ঘটনা ঘটিয়েছি এর আগে একটু মনে করে নেওয়া যায়। ক্লাস 17-তে আমরা পড়েছিলাম তাপ কি। তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু শীতল হয়। তাহলে বস্তুর তাপীয় অবস্থা, তাকে বলা হচ্ছে উষ্ণতা, যার মাধ্যমে আমরা বুঝতে পারি কোনো বস্তু কতটা তাপ নিয়ে কতটা উত্তপ্ত হলো এবং কোনো বস্তু কতটা তাপ ছেড়ে কতটা শীতল হলো। এছাড়াও জেনেছিলাম তাপের সিজিএস একক ক্যালোরি, এসআই একক জুল এবং উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট এবং এসআই একক হচ্ছে কেলভিন। তাহলে আমরা কি পড়েছিলাম? তাপ গ্রহণে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়। শুধুই উষ্ণতা বৃদ্ধি পায়, আর কি কিছু হয়? হ্যাঁ, আর একটা জিনিসও হয়, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন এগুলোও বৃদ্ধি পায় এবং বর্জনে এগুলোও হ্রাস পায় বেশিরভাগ পদার্থের ক্ষেত্রেই। তোমরা ছোটোবেলায় পড়েছিলে রেল লাইনে দুটো রেলের মাঝখানে কিছুটা ফাঁক রাখা হয়। এই ফাঁকটা কেন রাখা হয়? কারণ চাকার ঘর্ষণে এবং সূর্যের উত্তাপে রেল লাইনগুলোর উষ্ণতা বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধি পেলে কি হবে? দৈর্ঘ্যের প্রসারণ হবে। দৈর্ঘ্যের প্রসারণ হলে কি হবে? রেল লাইনগুলো দৈর্ঘ্যে বাড়বে। সেই দৈর্ঘ্যটা বাড়ার জায়গা দিতে হবে। যদি জায়গাটা না দেওয়া হয় তাহলে রেল লাইনগুলো একে অপরের ওপর উঠে বেঁকে যাবে এবং খুব বিরাট বড় অ্যাক্সিডেন্ট ঘটবে। কোনো শিশির ধাতব ঢাকনা যদি খুব আটকে যায়, সেটাকে কিন্তু একটু হালকা গরম করে নিলেই আলগা হয়ে যায় এবং সহজে খুলে নেওয়া যায়, কারণ উষ্ণতা বৃদ্ধিতে ধাতব শিশিটার প্রসারণ হয়, আলগা হয়ে যায়। আর কি হয়? আর একটা জিনিসও হয়, সেটা হচ্ছে আগেকার দিনের যে গরুর গাড়ির চাকা ছিল, সেই গরুর গাড়ির চাকাগুলো কাঠের ছিল। এবার কাঠের চাকা রাস্তার উপর দিয়ে যেতে গেলে কী হয়ে যাবে? ক্ষয়ে যাবে। তার উপরে লোহার বেড় পরানো হতো। সেই লোহার বেড়টা পরানোর জন্য সেই লোহার বেড়টা চাকার থেকে একটু ছোট মাপের নেওয়া হতো এবং সেই বেড়টাকে প্রথমে উত্তপ্ত করা হতো। উত্তপ্ত করলে কী হবে? প্রসারণ ঘটবে, অর্থাৎ চাকার থেকে তখন লোহার বেড়টা বড় হয়ে যেত। দিয়ে তখন সেটা চাকার ওপরে লাগিয়ে দেওয়া হতো। তারপরে যখন উষ্ণতা কমে যেত, নর্মাল অবস্থায় নর্মাল টেম্পারেচারে চলে আসতো, তখন টাইট হয়ে লোহার বেড়টা বসে যেত। এছাড়াও যে ধাতব ব্রিজগুলো হয়, সে ব্রিজগুলোর একটা দিক ফিক্সড রাখা হয় আর অন্য একটা দিক রোলারের ওপর রাখা হয়, কারণ ওই একই গ্রীষ্মকালে উষ্ণতা বৃদ্ধি হলে ওই ধাতব ব্রিজটাও কিছুটা দৈর্ঘ্যে বাড়ে, তখন রোলারের ওপর দিয়ে সহজে বৃদ্ধি পেয়ে যায়। এছাড়াও আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই তাপীয় প্রসারণের ঘটনাকে বাস্তব জীবনে কাজে লাগানো হয়, সেটা হচ্ছে থার্মোস্ট্যাট যন্ত্রের দ্বিধাতব পাতের ক্ষেত্রে। তো সেই কী দ্বিধাতব পাতটা, সেটা একটু পরে আসছি। তার আগে আমরা দেখে নিই দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ জিনিসটা কী। কঠিন পদার্থের তাপীয় প্রসারণ 3 রকম হয়: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। যদি কোনো কঠিন পদার্থ দণ্ডাকার হয়, অর্থাৎ একটা লোহার রড, এই লোহার রডটাকে যখন উত্তপ্ত করা হবে, তখন সে আগের অবস্থা থেকে কিছুটা দৈর্ঘ্যে বেড়ে যাবে। এই যেটুখানি দৈর্ঘ্যে বাড়লো, এটাকেই বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। ঠিক একইভাবে যদি একটা ধাতব পাত নিই, সেটাকেও যদি উত্তপ্ত করা হয়, সেও কিছুটা দৈর্ঘ্যও বাড়বে, কিছুটা প্রস্থও বাড়বে। তাই জন্য তার যে বৃদ্ধিটা হবে সেটা হলো ক্ষেত্রফলের বৃদ্ধি।
এটাকে বলা হচ্ছে ক্ষেত্র প্রসারণ। ঠিক একইভাবে যদি কোনো ঘনাকার বা আয়তঘনাকার বস্তু নেওয়া হয়, সেটাকে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই বৃদ্ধি পাবে, অর্থাৎ তার আয়তনের প্রসারণ হবে। এটাকেই বলা হচ্ছে আয়তন প্রসারণ। এবার বিভিন্ন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ বিভিন্ন হয়, অর্থাৎ একটা লোহার দৈর্ঘ্য প্রসারণ যতটা হবে, একটা তামার দৈর্ঘ্য প্রসারণ একই তাপমাত্রার জন্য ততটা হবে না। বিভিন্ন দৈর্ঘ্যের বিভিন্ন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনের প্রসারণগুলো আলাদা হয়। তো কোন পদার্থের কত বেশি হয় সেটা জানার জন্য আমাকে একটা জিনিস বের করতে হবে। সেই জিনিসটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এমন কিছু কঠিন জিনিস নয়, খুব সাধারণ এবং খুব সোজা জিনিস। একক তাপমাত্রা বৃদ্ধি করতে কোনো বস্তু যতটা তাপ প্রয়োজন তাকে বলা হয় সেই বস্তুর আপেক্ষিক তাপ। অর্থাৎ আপেক্ষিক তাপের মাধ্যমে আমরা কি জানতে পারছিলাম, কোনো বস্তু কতটা তাপ দিলে কতটা তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঠিক এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের থেকে আমরা কি জানতে পারবো, কোনো বস্তু নির্দিষ্ট পরিমাণ তাপ দিলে কতটা দৈর্ঘ্যে বাড়বে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা তাহলে কি হয়, কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকে বলে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ব্যাপারটা কি, ধরো T1 উষ্ণতায় কোনো বস্তুর দৈর্ঘ্য হচ্ছে L1, তাকে উষ্ণতা বৃদ্ধি করে T2 করা হলো, তখন তার দৈর্ঘ্য কী হবে, কিছুটা পরিমাণ বেড়ে যাবে। তো বেড়ে কত হলো সেটাকে ধরলাম আমরা L2 হলো, অর্থাৎ T1 উষ্ণতায় দৈর্ঘ্য ছিল L1, T2 উষ্ণতায় দৈর্ঘ্য হলো L2। দৈর্ঘ্য বৃদ্ধি পেল কতটা, L2 মাইনাস L1। উষ্ণতা বৃদ্ধি হলো কতটা, T2 মাইনাস T1। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি হবে, একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে। তাহলে এই যে একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যের, প্রতি একক দৈর্ঘ্য মানে প্রাথমিক দৈর্ঘ্যের, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে যদি আলফা দিয়ে ডিনোট করা হয় তাহলে হবে কি, একক উষ্ণতা বৃদ্ধিতে অর্থাৎ T2 মাইনাস T1 উষ্ণতায় একক দৈর্ঘ্যের অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যের যে প্রসারণ, দৈর্ঘ্যের যে প্রসারণ হয়, যে দৈর্ঘ্যের প্রসারণ হয়, কতটা দৈর্ঘ্যের প্রসারণ হয়, L2 মাইনাস L1। এটাই হয়ে গেল আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান কি বলতে পারি, দৈর্ঘ্যের প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার বৃদ্ধি বা উষ্ণতার পরিবর্তন। জিনিসটা আরেকবার ভালোভাবে বুঝে নাও। T1 উষ্ণতায় কোনো বস্তুর দৈর্ঘ্য ধরলাম L1, তাকে উষ্ণতা বৃদ্ধি করা হলো, T2 করা হলো। উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেল, এইখান থেকে এই এতটা, এবং উষ্ণতা বৃদ্ধি পেয়ে হলো L2। তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা পেল, L2 মাইনাস L1, এতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেল। আগে ছিল L1 হলো L2, তাহলে দৈর্ঘ্যের প্রসারণ কত, L2 মাইনাস L1। কতটা উষ্ণতা বৃদ্ধির জন্য হয়েছে, T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য হয়েছে। তাহলে সংজ্ঞানুসারে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান কি, যে একক উষ্ণতা বৃদ্ধিতে, অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধিতে যেগুলো সংজ্ঞায় একক থাকে সেগুলো বাইয়ের নিচে লিখতে হয়, আর যেটা বেরোয় সেটাকে ওপরে লিখতে হয়। এটা একটা শর্টকাট। একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যের অর্থাৎ প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য প্রসারণ হয়, এই যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই বলবে কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। জিনিসটা একটু বোঝা গেল কিছুটা। তাহলে ঠিক একইভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা একই হবে। কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলের যে প্রসারণ হয় তাকে সেই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলবে। ঠিক আয়তন প্রসারণ গুণাঙ্কটাও একই হবে। কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনের যে পরিবর্তন হয় বা প্রসারণ হয় তাকে বলবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তিনটে একই জিনিস, প্রথমেরটা দৈর্ঘ্য, পরেরটা ক্ষেত্র, তারপরেরটা আয়তন। খুব
খুব সোজা জিনিস ব্যাপারটা, তিনটের গাণিতিক রূপটাও তাহলে একই রকম হবে। কোনো অসুবিধা হলে আমাকে জানিও, আমি এই জিনিসটা নিয়ে পরে আবার ডিসকাস করব। একদম সোজা জিনিস, অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। এবার আমরা দেখে নিই এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী হবে। আমরা এক্ষুনি কি দেখলাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান কি, দৈর্ঘ্যের প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কীরকম হবে, দৈর্ঘ্যের প্রসারণ সেটা কি বেরোবে, দৈর্ঘ্যই বেরোবে। তাহলে দৈর্ঘ্যের একক পাই প্রাথমিক দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, তাহলে এখানেও হবে দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তাহলে এটা কি হবে, উষ্ণতা, উষ্ণতার একক। তাহলে দৈর্ঘ্যের একক বাই দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতার একক। ওপর নিচে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক কি কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, 1 বাই উষ্ণতার একক, উষ্ণতার একক। তা আমরা জানি উষ্ণতার একক কি কি হয়, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন। তাহলে আমরা যদি 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড লিখি, সূচকের নিয়মে কি হয়ে যাবে, এটাকে কি লেখা যায়, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী কী হলো, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স এবং কেলভিন ইনভার্স। কেলভিনে কিন্তু ডিগ্রি হয় না, খুব সাবধান। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পেয়ে গেলাম। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এক্ষুনি বলেছি। এই দৈর্ঘ্যের জায়গায় যদি আমি ক্ষেত্র প্রসারণ লিখে দিই, প্রাথমিক দৈর্ঘ্যের জায়গায় যদি প্রাথমিক ক্ষেত্রফল লিখে দিই এবং উষ্ণতা বৃদ্ধি, তাহলে তাহলে ঠিক এককটাও একইভাবে হবে না, ক্ষেত্রফলের একক বাই ক্ষেত্রফলের একক ইন্টু উষ্ণতার একক। ওপর নিচে ক্ষেত্রফলের একক কেটে যাবে, উষ্ণতার একক পড়ে থাকবে 1 বাই উষ্ণতার একক। তাহলে কী হবে, সেই একই 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিন ইনভার্স। আয়তনের একক বাই আয়তনের একক ইন্টু উষ্ণতা বৃদ্ধি, আয়তনের একক কেটে যাবে, পড়ে থাকবে কি 1 বাই উষ্ণতার একক। সেই 1 বাই উষ্ণতার একক কি, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিন ইনভার্স। তাহলে আমরা কি দেখছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক তিনটেরই একক একই, কি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স আর কেলভিন ইনভার্স। এবার একটা প্রশ্ন আসতে পারে যে এই তিনটের মধ্যে এসআই একক কোনটি। দেখো, উষ্ণতার এসআই একক কি, কেলভিন। তাহলে এই দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের এসআই একক কী হবে, কেলভিন ইনভার্স। তোমাদের বইয়ে দেখবে বিভিন্ন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা তালিকা করা আছে, তালিকাটা ভালো করে দেখবে, তালিকা থেকে কিন্তু অনেক এমসিকিউ কোয়েশ্চেন আসে। তো সেই তালিকায় দেখবে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এর মানেটা কি, আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী পড়েছিলাম, একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্যের প্রসারণ হয়। তাহলে যদি কোনো লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করা যায়, তাহলে সেই দণ্ডটির প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যের 12 × 10⁻6 অংশ বৃদ্ধি পাবে। অথবা যদি 1 ডিগ্রি হ্রাস করা হয়, তাহলে প্রাথমিক দৈর্ঘ্যের 12 × 10⁻6 অংশ দৈর্ঘ্য হ্রাস পাবে। পরীক্ষায় কিন্তু এটা বেশ কোশ্চেন আসে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো। তাহলে আমরা এখানে কী শিখলাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যাকে আলফা দিয়ে ডিনোট করা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যাকে বিটা দিয়ে ডিনোট করা হয় এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক যাকে গামা দিয়ে ডিনোট করা হয়। এখানেও সেই তেজস্ক্রিয় রশ্মির মতো আলফা বিটা গামা দুটোকে গুলিয়ে ফেলো না, ওটা কিন্তু অন্য জিনিস, এটা অন্য জিনিস। যাই হোক, তো এই আলফা বিটা গামা দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা অবশ্যই মনে রাখতে হয়। আলফা সমান সমান বিটা বাই 2 সমান সমান গামা বাই 3। তো এতক্ষণ আমরা কি পড়লাম,
কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণ গুণাঙ্ক। তরল পদার্থেরও তাহলে দৈর্ঘ্যের উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য না, তরল পদার্থের দৈর্ঘ্যও হয় না, ক্ষেত্রফলও হয় না, কারণ ওদেরকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, আয়তন হয়। তাই তরল পদার্থের ক্ষেত্রে কি পড়ব? আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা? একটা লোহার দণ্ডকে যদি উত্তপ্ত করতে হয়, সোজা গিয়ে আগুনে ফেলে দিলে উত্তপ্ত হয়ে গেলে, কিন্তু তোমাকে যদি বলে 1 মগ জল উত্তপ্ত করতে হবে, তুমি কি জলটা গিয়ে কি আগুনে ঢেলে দেবে? নিশ্চয়ই সেটা করবে না। জলটাকে একটা পাত্রে নিয়ে গিয়ে উত্তপ্ত করতে হবে, তাই না? তাহলে আমি যদি পাত্রে নিয়ে গিয়ে জলটাকে উত্তপ্ত করি, তখন আমার কিন্তু দুটো জিনিসের প্রসারণ হবে। 1, পাত্রটার প্রসারণ হবে, 2, ওই জলটার প্রসারণ হবে। তাহলে এখানে তরলের দুটো প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়, একটা আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, একটা প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণটা কাকে বলবো? ধরা যাক এই পাত্রে T1 উষ্ণতায় এই পরিমাণ জল ছিল, উষ্ণতা বৃদ্ধি করা হলো। প্রথমে কি হবে? পাত্রটা সবার আগে কি উত্তপ্ত হবে? এখান থেকে তাপ দেওয়া হচ্ছে, তাহলে পাত্রটা উত্তপ্ত হবে, পাত্রটা প্রথমে আয়তনে বাড়বে, তাই জন্য জলের তল কিছুটা কী হবে? নিচে নামবে। তারপর জলটা যখন উত্তপ্ত হবে, তখন জলতলটা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। তো আমরা কি দেখতে পাচ্ছি? জলতলটা ছিল এখানে, পরিবর্তিত হয়ে গেল এখানে। তো আমরা এই যে আয়তনের যে প্রসারণ হলো, এইটুখানি অংশের যে আয়তনটা বের করব, সেটাকে পেলাম আপাত প্রসারণ। কারণ এখানে আমরা পাত্রের যে প্রসারণ হয়েছে সেটাকে আমরা নগণ্য রেখেছি, সেটাকে আমরা ধরিনি, সেটাকে আমরা যুক্ত করিনি। কিন্তু এইখানে যে পাত্রের প্রসারণ হয়েছে, এই পাত্রের প্রসারণটাকেও যদি আমরা যুক্ত করি, তাহলে এখানে যে প্রসারণটা পাবো, এইটা হয়ে গেল আমার প্রকৃত প্রসারণ। তাহলে আপাত প্রসারণ প্রকৃত প্রসারণের ব্যাপারটা সামান্য বোঝা গেল। তাহলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলবে? কোনো তরলের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনের যে আপাত প্রসারণ হয়, তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলবে। এবার যদি বলি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলবে? কোনো তরলের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয়, তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলবে। তাহলে আমি যদি একটা মুখস্থ করি, দুটো হয়ে যাবে। এই চ্যাপ্টারটা এই কারণেই খুব সহজ। দেখো, তুমি যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর জিনিসটা ভালো করে বুঝে যাও, তাহলে বাকি 3টে বুঝে যাবে। এখানেও ঠিক একটা যদি আপাত প্রসারণের গুণাঙ্কের সংজ্ঞাটা বুঝে যাও, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বলতে যাবে। তাহলে আমাদেরকে যদি পরীক্ষায় দেয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কী, তাহলে কি লিখব? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কোনো তরলের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয়, তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলবে। এটা সেই অনেকটা আবার সেই রকম করো না, কিন্তু সেই পরীক্ষায় এসছে গরুর রচনা, তুমি পড়ে গেছো কুমিরের রচনা, গিয়ে কুমিরের রচনাটা কুমিরের রচনায় চলে গেলে গরুর রচনা লিখতে লিখতে, সেটা কিন্তু একদম করো না। জিনিসটা হ্যাঁ, একটা মুখস্থ করলে দুটো হয়, কিন্তু একটার ঘাড়ে আর একটা চাপিয়ে দিও না, গরু আর কুমিরের রচনা নিয়ে জুড়ে ফেলো না। এবার চলে আসছি পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। সেটা কীরকম হয়? আমরা তো জানি সমস্ত পদার্থ উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ হয়, হ্যাঁ জলের ক্ষেত্রেও তাই হয়, কিন্তু জলের একটুখানি ব্যতিক্রম দেখা যায়। কি ব্যতিক্রম? 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অবধি জলের কিন্তু উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি না পেয়ে আয়তন হ্রাস পায়। একেই বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। আবার 4 ডিগ্রি থেকে আবার যত তাপমাত্রা বাড়ানো যায়, তত তার আয়তন বাড়তে থাকে। তাহলে কোন তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন? 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন। এবং কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ? 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ। একটু দেখে নেওয়া যাক কীরকম হবে, একটু হালকা করে দেখে নেওয়া যাক। ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো তরলের আয়তন এখানে রয়েছে, যত উষ্ণতা বাড়তে থাকবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, আয়তনটা কী হচ্ছে? তত কমতে থাকছে। 4 ডিগ্রিতে গিয়ে আয়তন হচ্ছে সর্বনিম্ন, আবার 5 ডিগ্রি থেকে আস্তে আস্তে আয়তনটা কী হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এবার আসছি গ্যাসের প্রসারণ। দেখবে অনেক সময় গরমকালে সাইকেল বা গাড়ির চাকা বাস্ট করে যায়। কেন? উষ্ণতা বৃদ্ধিতে ওই ভেতরে যে বায়ুটা থাকে তার
আয়তন বেড়ে যায়, আয়তনটা বাড়ার জায়গা না পেয়ে ফাটিয়ে বেরিয়ে যায়। তারপরে দেখবে যদি একটা কোনো বেলুনকে উনুনের কাছাকাছি নিয়ে যাও, ফেটে যাবে। ঠিক এটাই হচ্ছে গ্যাসের প্রসারণের উদাহরণ। এখানে বলে রাখি, কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে প্রসারণ সবচেয়ে কম হয়, তরল পদার্থের একটু বেশি হয়, আর গ্যাসীয় পদার্থের প্রসারণ হয় সবচেয়ে বেশি। এবার তরলের ক্ষেত্রে আমরা যেখানে দুটো জিনিস পড়েছিলাম, আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ, তো গ্যাসের ক্ষেত্রেও তো তাহলে সেটা আসা উচিত, কারণ গ্যাসটাকেও পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়। আমরা তো আর এক বালতি অক্সিজেন নিয়ে গিয়ে জলে ঢেলে দেবো না, আগুনের মধ্যে ঢেলে দেবো না। তো যাই হোক, সেক্ষেত্রেও তাই করা হয়, পাত্রের মধ্যে রেখেই গ্যাসকে উত্তপ্ত করে পরীক্ষা নিরীক্ষা করা হয়। কিন্তু পাত্রের যে প্রসারণ হয় তার তুলনায় গ্যাসের প্রসারণ অনেক বেশি হয়, তাই গ্যাসের প্রসারণের তুলনায় পাত্রের প্রসারণ অত্যন্ত নগণ্য। খুব সূক্ষ্ম পরিমাপ না করা হলে পাত্রের প্রসারণকে ধরা হয় না। তাই সাধারণত গ্যাসের ক্ষেত্রে একটাই প্রসারণ, যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি মনে হচ্ছে? যাই বাবা, এটার ক্ষেত্রে একটাই পড়তে হবে, প্রথমেরটায় 3টে, তারপরটায় 2টো, এটাই একটা। যাই হোক, তো দেখে নিন এই গ্যাসের আয়তন গুণাঙ্ক বা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কটা কি হয়। আর একটা কথা বলে রাখি, তরলেরও কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্ক বা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বা আপাত প্রসারণ গুণাঙ্কের এককটা কিন্তু ওই একই হয়, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের মতো, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স এবং কেলভিন ইনভার্স। তো এবার চলে আসছি গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞা। চাপ স্থির রেখে, আচ্ছা এখানে চাপের কথা আসলো কেন একটু বলে দিই, যে দেখা গেছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসের যেমন আয়তনও বৃদ্ধি পায়, সেরকম চাপও বৃদ্ধি পায়। তাই জন্য গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞায় যে কোনো একটাকে স্থির রেখে সংজ্ঞাটা করা হয়, নয় চাপ স্থির রেখে, নয় আয়তন স্থির রেখে। তো আমরা এখানে চাপ স্থির রেখে পড়ব। চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি করলে, আগেরগুলোয় কি পড়ছিলাম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কোনো কথা ছিল না। কিন্তু এখানে দেখো 0 থেকে 1 ডিগ্রি বলা হচ্ছে, কেন বলা হচ্ছে বলছি। তো চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনের যে আয়তন প্রসারণ হয়, সেই একই কথা, প্রতি একক আয়তনের যে আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বলে। একই সংজ্ঞা, এখানে পার্থক্যটা হচ্ছে শুধু এই একক উষ্ণতার বদলে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে। তো এই 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি অবধি কোনো গ্যাসের যে আয়তন প্রসারণ হয়, দেখা গেছে 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রি করলে তার আয়তন প্রসারণ আলাদা হয়। অর্থাৎ বিভিন্ন উষ্ণতায় তার আয়তন প্রসারণটা বিভিন্ন হয়, তাই একটা ফিক্সড ধরতে হবে। তাই জন্য আমাদের হিসাবটা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি করে করা হয়। তাহলে একটু গাণিতিক ব্যাপারটা দেখে নিই। স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি V0 হয় এবং তার উষ্ণতা বৃদ্ধি করে T ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, তাহলে তার আয়তন হলো VT। তাহলে এখানে উষ্ণতার পরিবর্তন কত হলো T, আয়তনের পরিবর্তন কত হলো VT মাইনাস V0। তাহলে সংজ্ঞা অনুসারে গ্যাসের আয়তন গুণাঙ্ক গামা পি কেন, স্থির চাপে, তাই জন্য কি হবে, আয়তনের পরিবর্তন VT মাইনাস V0 বাই প্রাথমিক আয়তন V0 ইন্টু উষ্ণতার পরিবর্তন T। এটা হলো গ্যাসের আয়তন গুণাঙ্কের গাণিতিক রূপ। এবার এটাকে একটু ওলট পালট করে দেখি। আমার সমীকরণ ছিল এটা, এই গামা পিটাকে যদি এটাকে গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, আর এটাকে যদি এদিকে লিখি VT মাইনাস V0 সমান সমান গামা পি ইন্টু V0 ইন্টু T। এই V0টাকে এদিকে নিয়ে যাচ্ছি, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, সুতরাং VT সমান সমান V0 প্লাস গামা পি ইন্টু V0 ইন্টু T। এখানে দেখো V0, এখানে V0, দুটো থেকে V0 কমন নিয়ে নিতে পারি, তাহলে VT সমান সমান V0 ইন্টু কিছু নেই মানে 1 প্লাস গামা পি ইন্টু T। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, দিয়ে এখানে লিখে রাখছি। চার্লসের সূত্র কি দেখেছিলাম, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটার গাণিতিক রূপটা করলে এরকম দাঁড়ায় যে
ভিটি সমান সমান V0 ইন্টু 1 প্লাস 1/273। এটাকে যদি আমরা ডট ডট দিয়ে 2 নম্বর করি, আর এখানে যে 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ, এখানে 1 নম্বরে এই টিটা মানে উষ্ণতার পার্থক্যটা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য হয়, তাহলে টি এর মান কত হবে 1। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, ভিটি ইজিক্যাল টু V0 ইন্টু 1 প্লাস গামা পি। আর এটা কি হচ্ছে, ভিটি ইজিক্যাল টু V0 ইন্টু 1 প্লাস 1/273। তাহলে দুটো তুলনা করলে আমরা কি দেখতে পাচ্ছি, গামা পি এর জায়গায় 1/273 আছে না। তাহলে এখান থেকে আমরা দুটো তুলনা করে কি পেতে পারি, গামা পি সমান সমান 1/273, যেটাকে সংখ্যায় প্রকাশ করলে হয় 3.663 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত, 1/273 বা 3.663 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটাও পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি ওই ডাউট নিয়ে আবার একটা ভিডিও বানিয়ে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। এবং এই প্রশ্ন, এই চ্যাপ্টার রিলেটেড যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছি, সেই চ্যাপ্টার রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নগুলো আমাকে কমেন্টে জানিও। আমি সেই প্রশ্নগুলোর উত্তর একদম পুরোপুরি যতটা ভাবা সম্ভব আমি ক্লিয়ার করে দিয়ে আবার একটা ভিডিও বানিয়ে দেবো। এই আমরা পড়ে নিলাম তাপের ঘটনাসমূহের প্রথম পার্ট। প্রথম পার্ট কি, প্রথম পার্ট হচ্ছে তাপীয় প্রসারণ। এবার আসবো দ্বিতীয় পার্ট, তাপ সঞ্চালন। তাপ সঞ্চালনের তোমাদের অতটা পড়ার দরকার নেই, ছোট্ট একটু পার্ট আছে তাপের পরিবহন। চ্যাপ্টার প্রায় শেষের দিকে, এবং শেষের দিকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এবং এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরেই তোমাদের ওই আগের দিনের প্রশ্নের উত্তরটা আমি বলে দেবো।